নমস্কার, আমি স্বাগতম দাস আপনাদের সকলকে ত্রিপুরা থেকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ওয়েলকামস বায়োলজিতে। তো চলুন আজকের টপিক শুরু করা যাক। আজকে যে টপিকটা পড়াবো সেটা হলো রেগুলেটরি ফাংশন অফ কিডনি। রেগুলেটরি ফাংশন অফ কিডনি, এবং যদি সময় হয় তাহলে আমি এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনিটাও পড়িয়ে দেব। এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি, এই দুটো ফাংশন আজকে শেষ করার চেষ্টা করব। তো চলুন প্রথমে যে ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেগুলেটরি ফাংশন অফ কিডনি। রেগুলেটরি ফাংশন অফ কিডনির মধ্যে প্রধানত তিনটি জিনিস রয়েছে। সেটা হলো S2 ব্যালেন্স বা S2 রেগুলেশন, যেটা বলুন না কেন, S2 ব্যালেন্স। আরেকটা যেটা রয়েছে সেটা হলো ইলেকট্রোলাইট ব্যালেন্স, এবং আরেকটা যেটা রয়েছে সেটা হলো অ্যাসিড বেস ব্যালেন্স। এই তিনটি রয়েছে। তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো অ্যাসিড বেস ব্যালেন্স, কারণ আমরা জানি আমাদের বডিতে অনেকগুলো এনজাইম রয়েছে, আর এনজাইম ইজ মেড আপ অফ প্রোটিন, অ্যান্ড প্রোটিন ইজ মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড, অ্যান্ড অ্যামিনো অ্যাসিড ইজ মেড আপ অফ সাম পেপটাইড বন্ডস। তাই সেই পেপটাইডস বন্ডগুলো যাতে ব্রেকডাউন না করে তার জন্য একটা সঠিক পিএইচ মেনটেন করার প্রয়োজন। তাই কিডনি এই পিএইচটাই মেনটেন করে, যাতে করে যে পেপটাইড বন্ড রয়েছে সেগুলো ব্রেকডাউন না করে এবং অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা সঠিক থাকে। এবং অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার যদি সঠিক থাকে তাহলে এনজাইমগুলো আমাদের বডিতে, অর্থাৎ এনজাইমের স্ট্রাকচারও ঠিক থাকবে এবং এনজাইমের ফাংশন যেটা রয়েছে প্রত্যেকটা এনজাইম তাদের ফাংশন সঠিকভাবে করতে পারে। তাই অ্যাসিড বেস ব্যালেন্সটা একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন যেটা আমাদের কিডনি মেনটেন করে থাকে। তার আগে বলে রাখতে চাই, তিনটি পয়েন্টে যদি আমি আলোচনা করি তাহলে সেটি খুব বৃহৎ হয়ে যাবে এই ভিডিওতে। তাই প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো, সেগুলোতে আমি বিস্তারিত আলোচনা করবো, কিন্তু এটা যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও তাই জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিতে চাই। তো S2 ব্যালেন্সটা আমি পরে আলোচনা করবো। অ্যাসিড বেস ব্যালেন্স সেটা অনেক বড় ব্যাপার, সেটা নিয়েও পরে আলোচনা করবো। তো ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা, সেটার মধ্যে যে পার্টগুলো রয়েছে সেগুলো রয়েছে, যে ইলেকট্রোলাইটগুলো রয়েছে সেগুলো হলো সোডিয়াম আয়ন, যার কনসেন্ট্রেশন যেটা সেটা হলো 140 মিলিমোল পার লিটার। 140 মিলিমোল পার লিটার। We should also call it 140 milli equivalent per liter, অর্থাৎ 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটাকে আমরা মিলিমোল দিয়েও ডিনোট করতে পারি, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট অর্থাৎ মিলি ইকুইভ্যালেন্ট দিয়েও বলতে পারি। বাট ইউ নো দ্যাট উই আর নট সেম অ্যাকর্ডিং টু আওয়ার এজ, সেক্স অ্যান্ড ওয়েট, so it little bit fluctuate. So truly speaking, the normal sodium level is 135 to 140, not actually 140. The normal level of sodium is 135 to 140, not 135 to 145 milli equivalent per liter. This is the normal range of the concentration of sodium, and 5 unit ups or down is not too much tolerating, isn't it? তাহলে এটা হলো সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন। নেক্সট যেটা বলবো সেটা হলো পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন যেটা সেটা হলো 3.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। 3.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো একজন ডাক্তার, যে ভাবো সে রেনাল স্পেশালিস্ট, তো তার অবশ্যই ইলেকট্রোলাইট ব্যালেন্সগুলো জানা থাকা উচিত, যে কোনটার অ্যামাউন্ট কত থাকা প্রয়োজন। সাপোজ সে জানে না, কিন্তু তবু তার পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা অবশ্যই জানা থাকা উচিত, কারণ লিটল ফ্লাকচুয়েশন অফ K প্লাস আয়ন কনসেন্ট্রেশন একজন পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। যদি পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন লেস দেন 2.5, লেস দেন অর ইকুয়াল টু 2.5 or 2 হয়ে যায়, তাহলে সেটা হাইপোক্যালমিয়া সৃষ্টি করতে পারে। যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 6 or 6.5 হয়ে যায় তাহলে সেটা হাইপারক্যালমিয়া করতে পারে। যদি হাইপোক্যালমিয়া বা হাইপারক্যালমিয়া হয় তাহলে সেটা আমাদের ব্রেডিকার্ডিয়া এবং টাকিকার্ডিয়া সৃষ্টি করতে পারে, যেটা আমাদের হার্ট রেট এবং কার্ডিয়াক সাইকেলের যে একটা হার্ট রেট কিংবা কার্ডিয়াক সাইকেলের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাকে খুব সহজে ডিসব্যালেন্স করতে পারে এবং রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই পটাশিয়াম আয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ সামান্য ফ্লাকচুয়েশন 3.5 থেকে
5ও যদি হয়ে যায় তাহলে সেটা হাইপোক্যালমিয়া করে দিচ্ছে, 5.5 অথবা 3.5 থেকে যদি 6 অথবা 6.5 হয়ে যায় তাহলে সেটা হাইপারক্যালমিয়া করে দিচ্ছে, টাকিকার্ডিয়ার জন্য রেসপন্সিবল। তো পটাশিয়াম আয়ন একটা খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট যেটা আমাদের রেগুলেট হয়ে থাকে কিডনির মাধ্যমে। তো সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, নেক্সট আমরা বলতে পারি Ca+2 ক্যালসিয়াম, যার অ্যামাউন্ট হলো 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ক্যালসিয়াম রয়েছে। তারপর ক্লোরাইড আয়ন কনসেন্ট্রেশন 105 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, 105 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর তারপর যেটা খুব একটা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট যেটা, সেটা হলো আমাদের বাইকার্বনেট আয়ন। তার অ্যামাউন্টটা হলো 22 to 28 or 30, 28 to 28 অথবা 30 হবে, 30 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তো একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা। তো এই 5টা ইলেকট্রোলাইটের কথা আমি বলেছি, এগুলো মেনলি আমাদের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স রয়েছে, এই 5টা জিনিসই মেনলি আমাদের কিডনি রেগুলেট করে থাকে বা ব্যালেন্স মেনটেন করে থাকে। এটা হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, আর এটা হলো বাইকার্বনেটের মধ্যে যেটা বললাম। সবগুলো ইলেকট্রোলাইটই খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পটাশিয়াম, আর একটা হলো বাইকার্বনেট, যেটা রেসপিরেশনে আমাদের অনেকটা হেল্প করে। সেটা আমি রেসপিরেটরি ফিজিওলজি যখন পড়াবো তখন বলবো যে বাইকার্বনেট আয়নের ফাংশনটা কী। আর এখানে তো বললাম আমি পটাশিয়াম আয়নটা খুব বেশি ইম্পর্টেন্ট, পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন। তো এটা হলো আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স। আর আমি তো বললামই H2 ব্যালেন্স আর অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ে পরে আমি বিস্তারিত ভিডিও বানাবো। তো চলো এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনিটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে ফেলে এটা হলো এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি। তো এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনিতে মেইনলি যেটা রয়েছে সেটা হলো আমাদের এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনিতেও আমাদের 3টে পার্ট রয়েছে। একটা হলো ইরিথ্রোপয়েটিন, রেনিন, একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা, সেটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইরিথ্রোপয়েটিন আর রেনিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার আগে আমাকে বুঝতে হবে যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন ফাংশনটা কীভাবে হয়ে থাকে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড জিনিসটা কী। সাপোজ ওয়ান গ্রুপ অফ সেল, যদি এটা একটা গ্রুপ অফ সেল হয়, সাপোজ এটা একটা গ্রুপ অফ সেল, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করলাম। ওয়ান গ্রুপ অফ সেল দ্যাট ইজ প্রডিউস এ সাবস্টেন্স, সাপোজ এ গ্রুপ অফ সেল বি সাবস্টেন্স প্রডিউস করে, এবং এই সাবস্টেন্সটা পাসিং থ্রু ব্লাড, এটা আমাদের ব্লাডের মধ্যে দিয়ে পাস হয়, এই বি সাবস্টেন্সটা আমাদের ব্লাডের মধ্যে দিয়ে পাস হয়। এবং যদি একটা অ্যানাদার গ্রুপ অফ সেল, সাপোজ এটা হলো অ্যানাদার গ্রুপ অফ সেল যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করেছি, this is one kind of group of cell, this is another kind of group of cell. The first group of cell suppose produces a substance which is denoted as B, and if this substance passes through the blood and act on the another group of cell which is denoted as C, and if this substance will altering the biological function of C, then this is known as the endocrine function. যদি এ একটা গ্রুপ অফ সেল হয় এবং সেটা থেকে যদি বি সাবস্টেন্স প্রডিউস হয় এবং সেটা যদি থ্রু ব্লাডের মধ্যে দিয়ে গিয়ে সি গ্রুপ অফ সেলের উপর ক্রিয়া করে এবং তার নির্দিষ্ট যে একটা বায়োলজিক্যাল ফাংশন রয়েছে ওইটার যদি পরিবর্তন ঘটিয়ে দেয়, এটা হলো এন্ডোক্রাইন ফাংশন বা কোনো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ফাংশন। তো কিডনিরও এরকম ফাংশন করে থাকে, তার মধ্যে প্রধানত 3টি ফাংশন। একটা হলো ইরিথ্রোপয়েটিন, আরেকটা যেটা সেটা হলো রেনিন, আরেকটা রয়েছে সেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা এত একটা ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট হলো রেনিন এবং ইরিথ্রোপয়েটিন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ইরিথ্রোপয়েটিন। তো ইরিথ্রোপয়েটিনটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আগে আমাকে একটা কিডনি ড্র করতে হবে। এটা হলো ধরো এটা হলো একটা কিডনি, আচ্ছা তার আগে আমি এটা রেনাল সার্কুলেশনটা এখানে লিখে ফেলি। রেনাল সার্কুলেশন অর্থাৎ কীভাবে আমাদের হার্ট থেকে থ্রু কিডনি ব্লাড ফ্লো হয়, এটা এখানে লাগবে, তাই এটা করে নিচ্ছে আগে। এটা হলো আমাদের হার্ট থেকে ব্লাড যেটা সেটা পাম্প হয়, এটা হলো হার্ট থেকে ব্লাড আসে আমাদের এওরটা থেকে ব্লাড কোথায় যায়, রেনাল আর্টারিতে যায় ব্লাড, রেনাল আর্টারি থেকে ব্লাড আসে আমাদের
সিগমেন্টাল আর্টারিতে, সিগমেন্টাল আর্টারি থেকে ব্লাড আসে আমাদের ইন্টারলোবার আর্টারিতে, ইন্টারলোবার আর্টারি থেকে ব্লাড আসে আমাদের কিউয়েট আর্টারিতে, তারপর সেখান থেকে ব্লাড যায় ইন্টারলোবিউলার, এটা বললাম ইন্টারলোবার, এটা হলো ইন্টারলোবিউলার আর্টারি। তারপর ইন্টারলোবিউলার আর্টারি থেকে ব্লাড যায় হলো আমাদের এফারেন্ট আর্টেরিওল, আর এফারেন্ট আর্টেরিওল থেকে ব্লাড যায় গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাস থেকে ব্লাড যায় আমাদের ইফারেন্ট আর্টেরিওলে, আর ইফারেন্ট আর্টেরিওল থেকে ব্লাড যায় হলো আমাদের পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারিতে যায়। আচ্ছা, এটা আমি ব্ল্যাক দিয়ে লিখছি কারণ এটা এখানে লাগবে, তাই এটা ব্ল্যাক দিয়ে ডিনোট করছি। পেরিটিউবুলার, স্পেলিং মিস্টেক হতে পারে, পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারিতে যায়। আর পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে যেটা যায় সেটা হলো ইন্টারলোবিউলার ভেইন, তারপর এরকুয়েট ভেইন, তারপর ইন্টারলোবিউলার ভেইন, তারপর সিগমেন্টাল ভেইন, তারপর যেটা যায় সেটা হলো অবশ্যই সিগমেন্ট। এটা হলো আমাদের প্রত্যেকটার সাথে জাস্ট আমি করেছি, জাস্ট এটা আর্টারি ছিল, জাস্ট এটাকে আমি ভেইন করে দিয়েছি। তারপর এইভাবে সুপেরিয়র এরোটার মাধ্যমে, সুপেরিয়র এরোটা না, ইনফেরিয়র ভেইনের মাধ্যমে সেটা হার্টে চলে যায়, ইনফেরিয়র ভেইনের মাধ্যমে সেটা হার্টে চলে যায়। তবে যেটা লক্ষণীয় সেটা হলো সিগমেন্টাল ভেইন, যেটা সেটা সব ক্ষেত্রে নাও থাকতে পারে। সিগমেন্টাল ভেইনটা কিছু কিছু ক্ষেত্রে থাকে, অর্থাৎ কিছু কিছু মানুষের ক্ষেত্রে সিগমেন্টাল ভেইনটা থাকে, কিন্তু সব মানুষের ক্ষেত্রে সিগমেন্টাল ভেইন থাকে না। এটা হলো আমাদের রেনাল সার্কুলেশন। তো এক্ষেত্রে আমি যেটা বুঝাতে গিয়েছিলাম সেটা হলো ইরেথ্রোপয়েটিন। সাপোজ এটা হলো আমাদের কিডনির মধ্যে এটা হলো নেফ্রন, এটা হলো নেফ্রন, এটা যেটা সেটা হলো ডিসিটি, এটা হলো পিসিটি, এটা হলো ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবেল। এটা হলো আমাদের এফারেন্ট আর্টেরিওল, ডায়ামিটারটা একটু বড় থাকবে, আর এটা হলো ইফারেন্ট আর্টেরিওল, ডায়ামিটারটা একটু ছোট থাকবে। এই ইফারেন্ট আর্টেরিওলটা এভাবে গিয়ে একটা ক্যাপিলারি থাকে, প্রত্যেকটা নেফ্রনে এভাবে একটা ক্যাপিলারি থাকে, যেটাকে বলা হয়ে থাকে পেরিটিউবুলার ক্যাপিলারি। এই পেরিটিউবুলার ক্যাপিলারি ইন্টারলোবিউলার ভেইনে গিয়ে শেষ হয়। তো এটা হলো পেরিটিউবুলার ক্যাপিলারি, যেটা এফারেন্ট আর্টেরিওল থেকে স্টার্ট হয় এবং যেটা ডিসিটি এবং পিসিটিকে কভার করে থাকে। এটা হলো পেরিটিউবুলার ক্যাপিলারি। তো পেরিটিউবুলার ক্যাপিলারিটাকে যদি আমি জুম করি, সাপোজ এটা হলো পেরিটিউবুলার ক্যাপিলারি। এই পেরিটিউবুলার ক্যাপিলারির গায়ে লাইনিং কিছু সেল থাকে, যে সেলগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল। এটা হলো আমাদের এন্ডোথেলিয়াল সেল। আর এই সেলগুলোকে যদি আমি একটু জুম করি, সাপোজ এটা হলো আমার এন্ডোথেলিয়াল সেল, আর এন্ডোথেলিয়াল সেলের গায়ে এটা হলো নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে ডিএনএ থাকে। এটা হলো একটা জিন, সাপোজ এটা একটা জিন, আর নিউক্লিয়াসের গায়ে এটা একটা রিসেপ্টর থাকে, সাপোজ এটা হলো একটা রিসেপ্টর। এই রিসেপ্টরটাকে বলা হয়, এই যে রিসেপ্টর যেটা নিউক্লিয়াসের গায়ে থাকে সেটাকে বলা হয় অক্সিজেন সেন্সরি রিসেপ্টর। তো এই রিসেপ্টরটাকে বলা হয় অক্সিজেন সেন্সরি রিসেপ্টর, অক্সিজেন সেন্সরি রিসেপ্টর বলা হয়ে থাকে যেটা। আর সেলটা হলো কি, সেলটা হলো এন্ডোথেলিয়াল সেল, আর এটা হলো একটা জিন, এটা হলো জিন যেটা ইরিথ্রোপয়েটিন প্রডিউস করে, অর্থাৎ ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং, এটা ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিনও বলতে পারো, ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন। এটা হলো ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন, এটা হলো এন্ডোথেলিয়াল সেল, আর এটা হলো নিউক্লিয়াস।
নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের গায়ে যে রিসেপ্টরটা থাকে সেটা হলো অক্সিজেন সেন্সরি রিসেপ্টর। এটা হলো একটা স্ট্রাকচার। তো আমরা যখন এটা যেটা করেছিলাম সেটা হলো আমরা সাপোজ যখন আমরা শ্বাস নিই অর্থাৎ ইন্সপিরেশন যখন করে থাকি তখন আমাদের ব্লাডের সাথে অক্সিজেন মিশে যায়, সেটা এলভেলাতে ডিফিউশনের পর অক্সিজেন আমাদের ব্লাডে চলে আসে এবং সেই অর্থাৎ অক্সিজেন যুক্ত ব্লাড আমাদের হার্টের মাধ্যমে প্রথমে আসে এওর্টা, তারপর রেনাল আর্টারি, তারপর সেগমেন্টাল আর্টারি, তারপর ইন্টারলোবিউলার আর্টারি, তারপর এরকোয়েড আর্টারি, তারপর ইন্টারলোবিউলার আর্টারি, এটা বললাম ইন্টারলোবাল আর্টারি, এটা হলো ইন্টারলোবিউলার আর্টারি, তারপর এফারেন্ট আর্টারিওল, এখানে আসে ব্লাড এফারেন্ট আর্টারিওল হয়ে, তারপর যায় গ্লুমেরুলাস হলো এটা হলো গ্লুমেরুলাস থেকে ইফারেন্ট আর্টারিওলে যায়, তারপর ইফারেন্ট আর্টারিওল থেকে পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা হলো আমার মেইন, এক্ষেত্রে মেইন এন্ডোক্রাইন ইরিথ্রোপয়েটিনাতে পেরিটিউবুলার ক্যাপিলারিতে ব্লাড যায়। আর পেরিটিউবুলার ক্যাপিলারিতে যখন ব্লাড আসে সাপোজ এটা ব্লাড যেটা পেরিটিউবুলার ক্যাপিলারিতে গেছে, কার সাথে গিয়েছে? অক্সিজেন মিশ্রিত ব্লাড, অর্থাৎ অক্সিজেনযুক্ত ব্লাড যখন পেরিটিউবুলার ক্যাপিলারিতে যায় এটা হলো অক্সিজেন। এই এন্ডোথেলিয়াল সেলের নিউক্লিয়াসের গায়ে যে রিসেপ্টরটা থাকে সেটা হলো অক্সিজেন সেন্সরি রিসেপ্টর, যেটা অক্সিজেনের অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে অক্সিজেন সেন্সরি রিসেপ্টর যেটা, যদি অনেকগুলো অক্সিজেন অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে অক্সিজেন সেন্সরি রিসেপ্টর যেটা সেটা অক্সিজেন যখন ডিফিউজ করে তখন অক্সিজেন সেন্সরি রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়ে যায়। আর অক্সিজেন সেন্সরি রিসেপ্টর যখন অ্যাক্টিভ হয় তখন সেটা এই নিউক্লিয়াসের ভিতর যে ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন রয়েছে সেই জিনকে ব্লক করে দেয়। এই সেলটা সাপোজ এটা হলো নিউক্লিয়াস, না এটা হলো রিসেপ্টর, অক্সিজেন সেন্সরি রিসেপ্টর, এটা নিউক্লিয়াসের ভেতর ডিফিউজ করে এবং নিউক্লিয়াসের ভেতর ডিফিউজ করে যে ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন যেটা রয়েছে সেটাকে ব্লক করে দেয়, ইরিথ্রোপয়েটিন জিনটাকে ব্লক করে দেয়, যার ফলে ইরিথ্রোপয়েটিন আর প্রডিউস হতে পারে না। এটা স্বাভাবিক ব্যাপার, যদি আমাদের বডিতে একটা যতটুকু প্রয়োজন ততটুকু অ্যামাউন্ট অফ ব্লাড যদি থাকে এবং যতটুকু অক্সিজেন প্রয়োজন ততটুকু অ্যামাউন্ট অফ অক্সিজেন যদি ওই সেলগুলো পেয়ে থাকে তাহলে আমার বডিতে আর নতুন কোনো ব্লাড প্রডিউস করার কোনো প্রয়োজন নেই, কারণ অক্সিজেন আমি পাচ্ছি, আমার বডিতে যে ব্লাড রয়েছে সেই ব্লাড দিয়ে আমি অক্সিজেন পেয়ে যাচ্ছি। তো নতুন কোনো ব্লাড প্রডিউস করার প্রয়োজন নেই, অর্থাৎ আরবিসি প্রডিউস করার প্রয়োজন নেই, কারণ আরবিসির অ্যামাউন্ট যত বেশি হবে হিমোগ্লোবিনের অ্যামাউন্ট তত বেশি হবে এবং হিমোগ্লোবিনের অ্যামাউন্ট যত বেশি হবে দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেনও তত বেশি হবে। তো অক্সিজেনের অ্যামাউন্ট যেহেতু আমার সঠিক রয়েছে, আমার যতটুকু অক্সিজেন প্রয়োজন আমি ততটুকু পাচ্ছি, তার মানে আমার বডিতে যে ব্লাড রয়েছে সেটা সাফিসিয়েন্ট, তাই নতুন কোনো ব্লাড প্রডিউস করার প্রয়োজন নেই। তাই অক্সিজেন যখন এই অক্সিজেন সেন্সরি রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয় সেটা নিউক্লিয়াসের ভেতর ডিফিউজ করে এবং নিউক্লিয়াসের ভেতর যে জিন রয়েছে ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন সেটাকে ব্লক করে দেয়, যার ফলে রেগুলেটিং ফ্যাক্টর অফ ইরিথ্রোপয়েটিন আর রিলিজ হতে পারে না, ফলে ইরিথ্রোপয়েটিসের যে প্রসেসটা সেটা সম্পূর্ণ স্টপ হয়ে যায়। এখন সাপোজ আমার বডিতে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড উইল ডিক্রিজ, যদি কমে যায় আমার বডিতে ব্লাডের পরিমাণ যদি কমে যায় তাহলে অবশ্যই যে অক্সিজেন আমি নেব ইন্সপিরেশনের সময় সেই পরিমাণ অক্সিজেন আমার ব্লাডের থ্রু আসতে পারবে না, যে বিভিন্ন পার্টগুলো রয়েছে বা অর্গানগুলো রয়েছে বা সেল যেগুলো রয়েছে সেগুলো আমার তাদের প্রয়োজন মতো অক্সিজেন পাবে না। তাই যখন অক্সিজেনের অ্যামাউন্ট যখন কমে যাবে, অর্থাৎ ব্লাডের মাধ্যমে যখন অক্সিজেনের অ্যামাউন্ট এখানে কমে যাবে, এখানে 5টা সাপোজ 2টা অক্সিজেন এসেছে, 2 মোলিকুলার অক্সিজেন এখানে এসেছে, তাহলে অক্সিজেনের অ্যামাউন্ট কম, তাহলে অক্সিজেনের অ্যামাউন্ট যেহেতু কম তাই খুব কম পরিমাণ অক্সিজেন এখানে ডিফিউজ করবে, যেটা আগে অনেক বেশি করেছিল, কারণ আগে অনেকগুলো অক্সিজেন ছিল। তো এখন যেহেতু অক্সিজেনের পরিমাণ কম তাই খুব কম পরিমাণ অক্সিজেনই সেলের ভিতরে ডিফিউজ করবে, যেহেতু সেলের ভিতরে খুব কম পরিমাণ অক্সিজেন ডিফিউজ করবে তাই অক্সিজেন সেন্সরি রিসেপ্টর যেটা সেটা অ্যাক্টিভেট হবে না, এবং অক্সিজেন সেন্সরি রিসেপ্টর যদি অ্যাক্টিভেট না হয়
তাহলে ইরিথ্রোপয়েটিন জিন যেটা রয়েছে নিউক্লিয়াস অক্সিজেন সেন্সর রিসেপ্টর যদি অ্যাক্টিভ না হয় তাহলে সেটা ডিফিউজ করবে না, আর ডিফিউজ যদি না করে সেটা ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন যেটা রয়েছে সেটাকে ব্লক করতে পারবে না। অর্থাৎ যদি অক্সিজেনের অ্যামাউন্ট কমে যায়, অক্সিজেনের অ্যামাউন্ট তখনই কমবে একটা নির্দিষ্ট কন্ডিশনে। যদি আমরা সি লেভেলে থাকি তাহলে যদি অক্সিজেনের কন্ডিশন কমে যায় তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমার আরবিসির কন্ডিশন যেটা রয়েছে বা অ্যামাউন্ট অফ আরবিসি অবশ্যই কম রয়েছে। যদি অ্যামাউন্ট অফ আরবিসি যদি কম থাকে তাহলে কি হবে, প্রেশার অফ O2 সেলের মধ্যে, এখানে অক্সিজেনের পরিমাণ কম আসবে, তাই প্রেশার অফ O2 কি হবে, অবশ্যই কম হবে। যদি প্রেশার অফ O2 কম হয় তাহলে ডিফিউশন অফ O2 কি হবে, সেটাও ডিক্রিজ হবে। O2 ডিফিউশন হবে না সেলের ভিতর। যদি ডিফিউশন অফ O2 ডিক্রিজ হয় তাহলে কি হবে, আমার যে নিউক্লিয়াসের গায়ে যে অক্সিজেন সেন্সরি O2 সেন্সরি রিসেপ্টর যেটা রয়েছে সেটা কি হবে, অ্যাক্টিভেশন অফ O2 সেন্সরি রিসেপ্টর কি হবে, ডিক্রিজ হবে বা হবে না। যদি অ্যাক্টিভেশন অফ O2 সেন্সরি রিসেপ্টর যদি না হয় তাহলে কি হবে, ব্লকেজ অফ কি, ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন হবে না, ডিক্রিজ করবে বা হবে না। যদি ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন ডিক্রিজ যদি ব্লক না হয় তাহলে সেটা কি হবে, সাপোজ এটা আমি এখানে রাখছি, এটা হলো এন্ডোথেলিয়াল সেল, সাপোজ এটা একটা এন্ডোথেলিয়াল সেল, এটার ভিতরে রয়েছে জিনটা ইরিথ্রোপয়েটিন প্রডিউসিং জিন, যেটা ডিপ্রেস হলো না। তো এখন যেহেতু ডিপ্রেস হলো না তো সেটা অবশ্যই আমার আরবিসি তৈরি করতে সাহায্য করবে। এখন কিভাবে সাহায্য করবে, যদি ডিপ্রেস না হয় তাহলে সেটা মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। মেসেঞ্জার আরএনএর মাধ্যমে একটা সিগন্যাল যাবে যে হ্যাঁ আমার বডির মধ্যে অক্সিজেনের অ্যামাউন্ট কম রয়েছে, বা যে জিন যেটা রয়েছে সেটা কি হয়নি, জিন যেটা রয়েছে সেটা ডিপ্রেস হয়নি। তো যখন মেসেঞ্জার আরএনএর কাছে যাবে সেটা রাইবোজোম প্রডিউস করবে, এবং রাইবোজোম যেটা সেটা নিউ প্রোটিন প্রডিউস করবে, যেটা সাপোজ এটা হলো রাইবোজোম, মেসেঞ্জার আরএনএ থেকে নতুন, এটা হলো রাইবোজোম থেকে কি হবে, নতুন প্রোটিন তৈরি হবে। সাপোজ এটা হলো প্রোটিন, এই প্রোটিনটা যেটা প্রডিউস হবে, এই জিনের মাধ্যমে যে প্রোটিনটা প্রডিউস হবে সেটা কোথায় যাবে, সেটা যাবে আমার বোন মেরুতে। এই প্রোটিনটা সেল থেকে বের হয়ে সেটা যাবে আমার কোথায়, বোন মেরুতে। সাপোজ এটা হলো আমার বোন মেরু, এটা হলো বোন মেরু, এখানে যাবে এই প্রোটিনটা এখানে যাবে, এবং বোন মেরুতে গিয়ে এই যে প্রোটিনটা আমার ইরিথ্রয়েড প্রডিউসিং জিন দ্বারা প্রডিউস হয়েছে সেই প্রোটিনটা বোন মেরুতে যাবে, এবং বোন মেরুতে গিয়ে আরবিসি প্রডিউসিং সেলের উপর অ্যাক্ট করবে। সাপোজ এই সেলগুলো হলো আরবিসি প্রডিউসিং সেল, এই সেলগুলো হলো আরবিসি প্রডিউসিং সেল, এই সেলগুলোর উপর এই প্রোটিনটা অ্যাক্ট করবে, এবং এই প্রোটিনটা যখন আরবিসি প্রডিউসিং সেলের উপর অ্যাক্ট করবে সেখান থেকে আমার বোন মেরুতে কি হবে, বোন মেরুতে আরবিসি প্রডিউস হবে। তো এইভাবে আরবিসি প্রডিউস হয় বা ইরিথ্রোপয়েটিন রেগুলেশন হয়ে থাকে। এটাকে যদি আমি আবার বলি তাহলে যদি আমার বডিতে অক্সিজেনের অ্যামাউন্ট কম থাকে, যদি যে পরিমাণ অক্সিজেন আমার এন্ডোথেলিয়াল সেল পাওয়ার কথা সেই পরিমাণ অক্সিজেন যদি সে না পায় তাহলে কি হবে, যে এন্ডোথেলিয়াল সেলের ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে তার গায়ে যে অক্সিজেন সেন্সরি রিসেপ্টরটা রয়েছে সেটা আর অ্যাক্টিভ হবে না, কারণ অক্সিজেন ডিফিউজ করতে পারবে না। যদি অক্সিজেন সেন্সরি রিসেপ্টরটা অ্যাক্টিভ না হয় সেটা আবার সেই অক্সিজেন সেন্সরি রিসেপ্টরটা আবার নিউক্লিয়াসের ভেতর ডিফিউজ করতে পারবে না। যদি নিউক্লিয়াসের ভেতর এই অক্সিজেন সেন্সরি রিসেপ্টর ডিফিউজ না করতে পারে তাহলে কি হবে, জিনটা আর ব্লক হবে না। যদি জিনটা ব্লক না হয় তাহলে সেটা অবশ্যই মেসেঞ্জার আরএনএ তো রাইবোজোম প্রডিউস করে, সেটা নতুন একটা প্রোটিন প্রডিউস করবে, যে প্রোটিনটা আমার যে বোন মেরু রয়েছে বোনের ভেতর সেই বোন মেরুতে আরবিসি প্রডিউসিং সেলের উপর অ্যাক্ট করবে, এবং সেই
সেল থেকে নতুন আরবিসি প্রডিউস করবে, অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড উইল ইনক্রিজ। এভাবে আমার ইরিথ্রোপয়েটিন ফ্যাক্টরটা কিডনি মেনটেন করে থাকে। আর একটা ফ্যাক্টর যেটা সেটা হলো রেনিন। রেনিন যদি আমি বলি তাহলে রেনিন কিছুই না, রেনিন হলো একটা হরমোন বা হরমোন না, রেনিন হলো একটা প্রোটিওলাইটিক এনজাইম। রেনিন একটা প্রোটিওলাইটিক এনজাইম যেটা আলফা গ্লোবুলিনের সাথে অ্যাক্ট করে, যেটা আমরা রেনিন এনজিওটেনসিন সিস্টেমে পরে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেনিন এনজিওটেনসিন সিস্টেম রয়েছে, সেখানে আমি রেনিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাস্ট এই ভিডিওতে এতটুকুই বলে রাখলাম যে রেনিন হলো একটা প্রোটিওলাইটিক এনজাইম যেটা কিডনি প্রডিউস করে এবং সেটা আলফা গ্লোবুলিনের উপর অ্যাক্ট করে। আলফা গ্লোবুলিনের উপর অ্যাক্ট করে সেটা এনজিওটেনসিন 1 প্রডিউস করে। আলফা গ্লোবুলিনের সাথে অ্যাক্ট করে সেটা এনজিওটেনসিন 1 প্রডিউস করে, যেটা প্রিকারসর হলো এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন প্রডিউস করে রেনিন। তো এখন রেনিন কীভাবে প্রডিউস হয় যদি বলি, তাহলে সাপোজ একটু এটা মুছে নেই, সাপোজ এটা হলো আমার নেফ্রন। এটা হলো আমার এফারেন্ট আর্টেরিয়াম, এটা তো বললাম এফারেন্ট আর্টেরিয়াম, এটা হলো এফারেন্ট আর্টেরিয়াম। আর সাপোজ এটা হলো নেফ্রনের ডিসিটের পার্টটা হলো এটা, সাপোজ ছবিটা হচ্ছে না, যাই হোক এটা হলো নেফ্রনের ডিসিটের পার্ট। এটা হলো ডিসিটি, নেফ্রনের ডিসিটি। আর এটা হলো কি, এটা হলো পিসিটি, আর এটা হলো এফারেন্ট আর্টেরিয়াল। এটা হলো ডিসিটি, এটা হলো পিসিটি, পিসিটি এফারেন্ট আর্টেরিয়াল। তো এখান দিয়ে ব্লাড প্রবেশ করে। তো এখন যেটা some cell in the efferent arteriole, এটা হলো efferent arteriole, some cell, suppose এগুলো হলো some cell in the efferent arteriole, they are modified here which is known as modified vascular cell। এগুলোকে modified vascular cells ও বলা হয়। এগুলো efferent arteriole গায়ে এভাবে থাকে। and some other group of cell which is known as modified nephron cell, এগুলোকে বলা হয় modified vascular cell, এবং এগুলোকে বলা হয়, এই গ্রুপ অফ সেল যেটা রয়েছে সেগুলোকে বলা হয় modified nephron cell। both together, that means molecular vascular cells and modified nephron cell, both together will known as the juxtaglomerulus apparatus। both together, modified vascular cell and modified nephron cell, both together known as juxtaglomerulus apparatus, and the modified vascular cell is also known as Purkinje cell, and the modified nephron cell is also known as the macular denser cell, and these cells both together is known as the juxtaglomerulus apparatus, and from this juxtaglomerulus apparatus the renin will produce and it secrete into the efferent arteriole, which will transmit into our whole body when it's necessary। যখন আমাদের বডিতে ব্লাড ভলিউম কমে যায় তখনই সাধারণত রেনিন প্রডিউস হয়, কিন্তু এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। রেনিন এনজিওটেনসিন সিস্টেমে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা রয়েছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আর কিছুই নয়, এটা আমাদের যে রেনাল ব্লাড ফ্লো রয়েছে সেটাকে ইনক্রিজ করে এবং ভেসোডাইলেশনে সাহায্য করে। রেগুলেটেড ইন্টাররেনাল ব্লাড ফ্লো and it's helping the vasodilation। এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিনের ম্যাটার। আর রেনিন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। জাস্ট বলে রাখছি, রেনিন প্রডিউস হয় জাক্সোগ্লোমেরুলাস অ্যাপারেটাস থেকে, আর এই সেলগুলোকে বলা হয় মডিফাইড ভাস্কুলার সেল, আর এটাকে বলা হয় মডিফাইড নেফ্রন সেল, যেটাকে মেকুলারেন্সও বলা হয়ে থাকে। আর এখান থেকে প্রডিউস হয় রেনিন, যেটা এফারেন্ট আর্টেরিওলে যায় এবং এফারেন্ট আর্টেরিওল থেকে হোল বডিতে সার্কুলেট হয়, এবং সেটা এনজিওটেনসিন 1 প্রডিউস করে। এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 হয়, এনজিওটেনসিন 2 থেকে এলুস্টেরন প্রডিউস করে, সেটা এডিএইচ সিক্রেট করে আমাদের কিডনি থেকে, এবং সেটার একটা আলাদা ফাংশন রয়েছে যেটা ব্লাড ভলিউম ইনক্রিজ করে। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো রেনিন এনজিওটেনসিন সিস্টেমে। তো আজকের ভিডিও এতটুকুই থাক। আজকে আমরা যেটা পড়লাম সেটা হলো এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি,
আর তার আগে যেটা পড়েছি সেটা হলো রেগুলেটরি ফাংশন অফ কিডনি। হ্যাঁ, সেটার মধ্যে S2 ব্যালেন্স আর পিএইচের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি বিস্তারিত পরে ভিডিও বানাবো। তো এই ভিডিওতে আজকে এতটুকুই থাক। আর শেষবার বলে রাখছি, যেটা প্রত্যেক আগের ভিডিওতেও বলেছিলাম, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন কিংবা কমেন্টের মাধ্যমে বলবেন যে হ্যাঁ এটা ভুল হয়েছে। কারণ আমি একজন স্টুডেন্ট, জাস্ট গ্র্যাজুয়েশনই কমপ্লিট করছি, এখনও করিনি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তো ভুল হতেই পারে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কিছু ভুল হয়ে থাকে। নমস্কার।